ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আপনারা এই মাঝে মাঝে অনুষ্ঠান করেন আর দেখি যে এত সবাই এটাতে এত ইন্টারেস্ট নিয়ে এইসব কথা শোনে, এটা কিন্তু খুব ভালো কথা। আমি সীমাদির সঙ্গে কথা বলছিলাম, দেখলাম যে প্রতিদিন এরকম করে 2-3 ঘন্টা দেওয়া, তারপর বাড়িতেও তো সব কিছু কাজ আছে, তো এটা প্রতিদিন করে নিয়ম করে সাধুদের সৎসঙ্গ শোনা, এইসব ভক্তদের এইসব আপনাদের মিটিং হওয়া, এই খুব ভালো কথা। এই ঠাকুর একবার যে কয়েকজন মেয়ে ভক্তেরা এসেছিলেন ঠাকুরের কাছে, তো ঠাকুর বললেন যে তোমরা একটা কাজ করবে, শিব পূজা করবে। কিন্তু শিব পূজা তার মানেটা কি ঠাকুর বলছেন, সেই চন্দন ঘষা, সেই ফল কাটা, এই সব নিয়ে যেটা সঙ্গে মিলে কাজ করবে যখন আপনারা, তখন সেই ভগবানের কথা, সেই সাধু সঙ্গের কথা, সেই তত্ত্বকথা, এইসব আলোচনা করবে। চন্দনের কাষ্ঠ যত আমরা ঘেঁষি ততই ভালো গন্ধ বেরোয়। তো তেমনি ঠাকুরমা স্বামীজির কথা আপনারা গৃহস্থ ভক্তেরা সবাই মাঝে মাঝে এরকম করে অনুষ্ঠান করে, সবাই শুনে, মাঝে ভিতরে ভিতরে আলোচনা করেন আপনারা, এই খুব ভালো। আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আপনাদের সবাইয়ের মঙ্গল হোক। ঠাকুরমা স্বামীজির কথার উপর আপনাদের এই আকর্ষণটা সব সময় যেন বাজিয়ে থাকে, মানে সব সময় যেন মেনটেন থাকে। এই ঠাকুর বলছিলেন একবার যে কেশবের ওখানে গিয়েছিলেন, তো একজনকে দেখলেন বয়স্ক লোক তাস খেলছে, আর বলছে নাকি আমি কাজ ছাড়া বসে থাকতে পারি না। তো কাজ ছাড়া বসে থাকতে পারবে না, আর বুড়ো হয়ে গেছে, তো তা নেই যে ঈশ্বরের চিন্তা করবে, বসে বসে তাস খেলছে। সব বসে বসে তাস খেলা কিংবা আজকালকার যেমন এইসব সোশ্যাল মিডিয়া, এটা অ্যাট্রাকশন এত বেশি লোকেদের, ওই অ্যাট্রাকশন থেকে নিজের মনটাকে টেনে এনে এই সাধু সঙ্গ, ঠাকুরমা স্বামীজির কথা, এই সবেতে মন লাগানো খুব ভালো। এই আপনারা গৃহস্থ, আমরা সন্ন্যাসী, এই সব তো বাইরের সব জিনিস আছে, ভিতরে আসল কথা হচ্ছে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আমরা কত থাকতে পারি, সেই আসল। যতটা সময় ঠাকুরমা স্বামীজির আলোচনায়, চিন্তায়, ওদের কথায় হলো, সেই সময় আসল সময়, আর সব ওয়েস্ট অফ টাইম। তো আপনারা এত ভালো কাজ করছে, এটা খুব ভালো। আচ্ছা, আর আজকের আলোচ্য বিষয় যে দেখুন, যে মাস্টার মহাশয় যখন প্রথমবার দ্বিতীয় তৃতীয় তিনটে দর্শনের কথা মাস্টার মহাশয় আমাদের বলেছেন, আর যখন প্রথম দর্শন হলো, বোধ হলো যেমন যেমনি ঠাকুরের দর্শন পেলেন তেমনি ওনার মনে কথা এলো, যেমন একটা সুখদেব ভাগবত কথা শোনাচ্ছেন। আর তারপর উনি ভাবলেন যে আমি একটু বেরিয়ে আসি, এইসব গার্ডেন এইসব দেখে আসি, দেখি আমি কোথায় এসেছি। এই বেড়াতে গেলেন, তারপর ফিরতে এসে আবার দেখলেন যে ঠাকুরের ঘরের দরজাটা বন্ধ। তো সেই বৃন্দেজি বাইরে দাঁড়িয়ে ছিল, ওনাকে উনি জিজ্ঞাসা করলেন, মাস্টার মহাশয় নিজে তো অনেক কিছু পড়াশোনা করে এসেছেন, তো জিজ্ঞাসা করলেন যে সাধু নাকি খুব পড়াশোনা করে? তো বৃন্দেজি বলছে নাকি কি পড়াশোনা, বইগুলো আবার কি, সব তো ওনার মুখে, সব তো মুখস্থ। তো ঠাকুর যেমন বলতেন, মা কথার রাস ঠেলে দেয়। যেখানে বিদ্যাসাগর কিংবা এই কেশব সেন, এই সেই সময়ের বড় বড় লোক, ওদের সঙ্গে দেখা করতে যেতেন, ঠাকুর আগে আগে বালকের মতন একটু ভয় পেতেন, কিন্তু যেমনি ওদের সামনে বসে কথা বলতে প্রারম্ভ করলেন, তেমনি যেন সরস্বতী নিজেই এসে ঠাকুরের জিহ্বায় বসে যেন মা নিজেই কথা বলছে। তো এই, আর তারপর এটা তো হলো প্রথম দিনের কথা। তারপর ঠাকুর কয়েকদিন ওই যে দ্বিতীয় তৃতীয় দর্শনে ঠাকুর জিজ্ঞাসা করলেন তোমার বে হয়ে গেছে? তো মাস্টার মহাশয় বলছে হ্যাঁ বে হয়ে গেছে। তো ঠাকুর আতকে চিৎকার করে উঠলেন, এই যা বে হয়ে গেছে। তারপর জিজ্ঞাসা করছে ছেলেপুলে হয়ে গেছে? তো মাস্টার মহাশয় কেছে হ্যাঁ ওটাও হয়ে গেছে। আবার ঠাকুর একেবারে একটু রেগে গেলেন কিংবা একটু দুঃখিত হয়ে গেলেন। তারপর জিজ্ঞাসা করলেন তোমার পরিবার কেমন? তো মাস্টার মহাশয় বলছে না ভালো, কিন্তু অজ্ঞান। তখন ঠাকুর রেগে বলছেন নাকি তাহলে তুমি নাকি জ্ঞানী? তো মাস্টার মহাশয় লিখছেন তা আমি তো জানতাম না যে জ্ঞান কাকে বলে অজ্ঞান কাকে বলে। তো
তো এই সব কথা যখন ঠাকুরের সঙ্গে হয়েছে আর তারপর মাস্টার মহাশয় ফেরত যাওয়ার উদ্যোগ করছেন, ঠাকুর বলছেন নাকি তুমি সেই বলরামের বাড়িতে আসবে। তো মাস্টার মহাশয় একটু বেরিয়ে গেলেন, তারপর ফিরত এলেন। ফিরত এলে বলছেন নাকি কি বলতে চেয়েছেন, নাকি উনি তো বড় মানুষ, হয়তো বড় লোক, হয়তো আমাকে আসতে দেবে না। তো যখন ফিরত এলেন কথা বলতে, তখন দেখলেন একাকী ঠাকুর হাঁটছেন সেই আলো মিশ্রিত আন্ধারে, যেন একটা শেরের মানে সিংহের মতন। আর যখন ঠাকুরের এর সমাধি হয়েছে, নরেন গান করছে, সেই দেখে মাস্টার মহাশয় এমন ইমপ্রেস হয়ে গেছে। এখন দেখুন ঠাকুর সম্বন্ধে এত ভালো ধারণা মাস্টার মহাশয় মনে বসে গেছে যে হ্যাঁ, উনি নিশ্চয়ই একটা খুব ভালো মহাপুরুষ, আর উনি মনের কথা জেনে নে, উনি আমি যা যা কিছু জিজ্ঞাসা করি তার সব ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়, এত ভালো। সব ভালো ইমপ্রেশন নিয়ে মাস্টার মহাশয় বাড়িতে ফিরলেন। আর চতুর্থ দর্শনে হলোটা কি, যেমনি মাস্টার মহাশয় এলেন তো দেখলেন যে সেই নরেন আর কয়েকজন ছোকরারা বসে আছে। আর বসে আছে, যেমনি মাস্টার মহাশয় এন্টার হলেন তখনই ঠাকুর চেঁচিয়ে উঠলেন, বললেন নাকি এই রে আবার এসেছে। যেমনি ঠাকুর এটা বলছেন সবাই হাসতে আরম্ভ করে দিয়েছেন। তখন মাস্টার মহাশয় ওনাকে ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করছেন। আর প্রথম তো আগে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করতেন, কিন্তু এখন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখেছে। তারপর ঠাকুর নিজের কথার মানেটা বললেন, ওই যে এসেছে তার মানেটা কি। ঠাকুর বলছেন একটা ময়ূরকে বেলা 4টার সময় আফিম খাইয়ে দেওয়া হয়েছিল। তো আফিমের তো মোতাত লেগে যায়, আফিম একবার খেলে ওটা হ্যাবিট ফর্মিং হয়ে যায়। তো নেক্সট ডে আবার এক্স্যাক্ট 4 o'clock 4টা বাজে আবার সেই ময়ূরটা উপস্থিত, আফিমের মৌতাত লেগেছে বলে ঠিক সময়ে আফিম খেতে এসেছে। তো যেমনি ঠাকুর বলছেন আবার সবাই হাসছেন। তখন মাস্টার মহাশয় ভাবছে যে উনি তো ঠিক কথা বলছেন, এটা ওনার কথা যেমন আমার মনে আফিমের মতন একটা এত ভালো লেগেছে যে প্রতিদিন আসি, যেন বারবার ওনার কাছে শুনতে আসি। কিন্তু তারপরেই দেখছেন নাকি ঠাকুর এই যে ছেলেদের সঙ্গে ফচকিমি করছে, হাসি ঠাট্টা করছে, গল্প করছে। তখন মাস্টার মহাশয় ভাবছেন যে এটা কি হলো। কালকে পরশু দিন তো ওনাকে আগে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় দর্শনে তো দেখেছি যেন একটা ঋষির মতন, সুখদেবের মতন ভাগবত কথা বলছে, ভালো কথা বলছে, উপদেশ দিচ্ছে, আমাকে তিরস্কার করছে মাঝে মাঝে। আর আজকে আবার এই প্রাকৃত লোকের মতন এটা উনি ব্যবহার করছেন, এটা কেমন করে হলো। সেই ঠাকুরের যেটা দুই ধরনের এটা বিহেভিয়ার, যখন উনি উপদেশ দিতে আরম্ভ করেন তখন সুখদেবের মতন, আর এই ছেলেদের সঙ্গে ফষ্টি নাষ্টি করে তেমন যেন একেবারে ছেলের মতন। তো মাস্টার মহাশয় মাথায় এটা ঢুকছে না যে এটা ঠাকুরের লাইফে, ঠাকুরের বিহেভিয়ারে এই কন্ট্রাডিকশন কিংবা এই ডিফারেন্স কোথায় থেকে এলো। আর তারপর ঠাকুর কিন্তু লক্ষ্য করছে মাস্টার মহাশয়কে, দেখছেন যে উনি খুব সিরিয়াস হয়ে ভাবছেন নাকি মনে মনে কিছু। তো ঠাকুর আবার বলছে, দেখো যে এই ছোকরারা, আমি যেই ফষ্টি নাষ্টি করি, হাসি মজাক করি, তো এই ছোকরারা কেমন মানে খুশি খুশি হয়ে হাসছে, কিন্তু মাস্টারের উমের একটু বেশি কি না, তাই একটু গম্ভীর। তার মানে ঠাকুরের উমর বয়স তখন 27-28 বছরের মতন হবে, আর ছোকরারা হয়তো 20-19-20 এইরকম। তো এই একটু বয়স বেড়েছে, ছেলেদের শেখায় বলে এই যে প্রাকৃত আধ্যাত্মিক জীবনের মর্মটা কি। তখন উনি যে সব বইগুলো পড়েছেন, ফিলোসফি পড়েছেন, ভিতরে কিন্তু এটা ঠিক করতে পারছে না যে এই এক সাধু পুরুষ যখন উপদেশ দেয় সুখদেবের মতন আর ছেলেদের সঙ্গে ফষ্টি নাষ্টি করে, এটা কি করে হতে পারে। আধ্যাত্মিক জীবনের আমরা কি মানে করি, আমরা ভাবি যে যিনি আধ্যাত্মিক, যিনি সাধু, যিনি সন্ত, সব সময় একটা গম্ভীরভাবে থাকে। স্বামীজি আমেরিকায় যখন গিয়েছিলেন লোকেরা বলছেন যে আপনি এত ফষ্টি নাষ্টি কেন করছেন, এত হাসি খুশি আপনার মুখে সব সময় লেগে আছে, গল্প করছেন, এইসব কেন।
তো স্বামীজি বলছে আমি যখন গম্ভীর হয়ে থাকি তখন বুঝবেন আমার পেটে একটু অসুখ হয়েছে, আমার পেটে ব্যথা হয়েছে, সেই জন্য আমি গম্ভীর হয়ে থাকি। কিন্তু যখন হাসি খুশি করি তখন বুঝবেন যে আমি প্রকৃত অবস্থায় আছি। তারপর স্বামীজি বলছেন নাকি অমৃতস্য পুত্রাহা বয়ম, আমরা তো সেই ঋষিমুনিদের সন্তান, আমাদের পক্ষে এই গম্ভীর হয়ে থাকা তার মানেটাই হচ্ছে আমরা আধ্যাত্মিক জীবনের মর্মটাই বুঝছি না। আত্মার এই বর্ণনটা কি করে দেওয়া হয়েছে, সৎ চিত আনন্দ, আত্মার স্বভাবটাই হচ্ছে, কিংবা বলা যায় যে সৎ চিত আনন্দেই আত্মন। তো যার ভিতরে আনন্দ আছে সেই আত্ম সাক্ষাৎকার যারা করে, কিংবা ভগবান কৃষ্ণ, ভগবান রাম, ভগবান বিষ্ণু, ওদের যারা উপাসনা সাধনা করে ওদের ভিতর থেকে এমন একটা গাম্ভীর্য কিংবা সকলের প্রতি একটা দ্বেষ পাও, এটা কি করে আসতে পারে? যেমনি যেমনি আপনি আধ্যাত্মিক জীবনে আগে পড়ছেন, এই যে ইভলিউশন ইন স্পিরিচুয়াল লাইফ, তার একটা সাইন কি হচ্ছে, মুখে সব সময় হাসি লেগেই থাকবে। সবাই মনে করবে যে ঠাকুর বলছে তো, ফুলটা খুললেই যে মধুমাখি এসে ওনার উপর বসে থাকার চেষ্টা করে, বন বন করে। ও তো এই যে পদ্মটা প্রস্ফুটিত হলেই, মানে আধ্যাত্মিক জীবনের মানেটাই এই যে আমাদের হৃদয় পদ্ম প্রস্ফুটিত হচ্ছে, আর সেই আনন্দের আকর্ষণে আনন্দের মধুপান করতে সবাই আমাদের কাছে এসে জড়ো হবে, কালেক্ট হবে। তো সেই হচ্ছে আধ্যাত্মিক জীবনের আসল রহস্য। ঠাকুর বলছে কি না যে আমি তার এই এদের, তার মানে এই ছেলেদের শুধু নিরামিষ দিই না, আমি এদের মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু দিই, তা না হলে আসবে কেন? তো সেই আঁশ ধোয়া জল নিরামিষ সব সময় খেতে দিলে ওই যে অরুচি হয়ে যায়, যে এই একটা মানে, কিন্তু মাঝে মাঝে আঁশ ধোয়া জল একটু দিলে, মাছের চচ্চড়ি, মাছের ঝোল, এই যে পায়েসের বাটি, এইসব মাঝে মাঝে একটু দিলে ওদেরও একটু অ্যাট্রাকশন থাকে, ঠাকুরের কাছে আসে, আর হাসি মজাক করে আনন্দের ভিতর ওনারা নিজের আধ্যাত্মিক জীবনের পুষ্টি সাধন করবে। তো সেই আঁশ ধোয়া জল, যে দক্ষিণেশ্বরের দিনের সব থেকে মানে, যদি আমরা ওখানে থাকতাম দক্ষিণেশ্বরে ঠাকুরের ভক্তদের সঙ্গে যদি আমরা থাকতাম, তো সেই দিনের কোন একটা স্মৃতি আমরা আমাদের মনে সব সময় থাকতো। তো মানে তপস্যা করেছি, নিশ্চয়ই ঠাকুর এমনি বসতে দেবে না, রাত হলেই বলবে যে রাত নাকি ঘুমানোর জন্য এসেছি, যাও দাঁড়িয়ে উঠে যাও ওখানে বেলতলায় কিংবা সেই পঞ্চবটি তলায়, না হলে চাঁদনিতে, ওখানে গিয়ে জব ধ্যান করো। সেটা তো ঠাকুর বলবেই বলবে, কিন্তু সঙ্গে সঙ্গেই সেই হাসি মজাক ফচকিমি, এই যে আনন্দ, এই যে গল্পগুজব, এই স্মৃতিটাও আমাদের মনে কিন্তু দৃঢ়ভাবে অঙ্কিত হয়ে থাকবে। তো সেই স্মৃতিগুলো, কিছুটা স্মৃতি এটা আমরা দেখি একের পর এক। তো যেমন ধরুন এই বলরামের কথা, বলরামের সম্বন্ধে আমরা জানি যে খুব ঠাকুরের খুব বড় ভক্ত ছিলেন উনি, আর ঠাকুরের অন্তরঙ্গদের ভিতরে ওনার নাম ছিল। তো সেই বলরাম কিন্তু একটু কৃপণও ছিলেন, ওনার সম্বন্ধে এই রকম বলা যেত যে একটু কৃপণ ছিলেন। এখন কৃপণ হওয়ার পিছনে কারণটা কি সেটা তো আমরা ঠিক বলতে পারবো না। আমরা তো জানি যে নিজের ওনার কিছু টাকা ছিল না, বাইরাই ওনার জমিদারি সব দেখতো, আর ওনাকে কিছুটা যে ওনার হিস্সা সে দিয়ে দেওয়া হতো। আর বলরাম বাবুও মাঝে মাঝে বলতেন যে খুব ভক্ত সেবা করতেন, রাজা মহারাজ এদের সবাইকে নিজের বাড়ি দিয়ে রাখতেন, আর ওখানে ওনার খুব সেবাও করেছিলেন। তো এই একটা যেমন ওনার একটা দিক ছিল যে ভক্তদের জন্য টাকা খুব ব্যয় করতেন, সঙ্গে সঙ্গে ওনার এটাও ছিল যে একটু কৃপণ ছিলেন। তো ঠাকুর মাঝে মাঝে একদম হাস্য করে রহস্য করে বলতেন নাকি যে বলরাম বলে আপনি যখন ওখান থেকে আসবে, কলিকাতায় আসবে দক্ষিণেশ্বর থেকে, তাহলে না হয় আপনি নৌকা করে আসবেন, নৌকায় হয়তো টাকা একটু কম লাগে, আর একান্ত না হয় তাহলে গাড়ি করে আসবেন। তার মানেটা কি, যে বলতে চাইছেন যে নৌকায় টাকা একটু কম লাগে, গাড়িতে একটু বেশি লাগে, সেই জন্য ঠাকুরকে বলছে তো হয়তো আপনি নৌকা করেই আসবে, আর একান্ত যদি না হয় তখন গাড়ি ভাড়া করে আসবে। তারপর ঠাকুর বলছে নাকি যেই দিন ঠাকুর বলরামের বাড়িতে গিয়েছিলেন তো সবাইকে খেতে দিয়েছে, নিশ্চয়ই বলরামের তো সব বন্দোবস্ত, তো ঠাকুর বলছেন নাকি খেঁট দিয়েছে তাই
তাই আজ বৈকালে নাচিয়ে নেবে। তার মানে খেতে দিয়েছে, এখন সবাইকে বলবে নৃত্য কীর্তন করো, গান করো, খেঁট দিয়েছে, বৈকালে নাচিয়ে নেবে। তারপর ঠাকুর একদিনের আর একদিনের কথা বলছে, যে বলরামের বাড়ি থেকে দক্ষিণেশ্বর ফেরত যাচ্ছিলেন, তো 12 আনা গাড়ি। তো ঠাকুর তো এখন এমনি আমরা তো জানি যে ঠাকুর যেন একটা আদারওয়ার্ল্ডলি, মানে টাকা কড়ি এইসবের পিছনে ওনার কিছু মানে এই নেই, কিন্তু তবুও ঠাকুরটা খুব প্র্যাকটিক্যাল ছিলেন। তো যখন বলা হলো যে এই গাড়ি ভাড়া করেছে 12 টাকা, ঠাকুর আপনি জিজ্ঞাসা করছেন এখান থেকে দক্ষিণেশ্বরে তো ঠাকুর মাঝে মাঝে যেতেন, তো 12 টাকা তো একটু কম বোধ হচ্ছে, এত কম টাকায় নাকি গাড়ি ভাড়ে পাওয়া যায়? তো বলরাম বলছে হ্যাঁ হ্যাঁ এরকম হয়, এরকম গাড়িও পাওয়া যায় 12 টাকায়। আচ্ছা ঠিক আছে, এই গাড়িতে বসে ঠাকুর দক্ষিণেশ্বরে যাচ্ছেন, দেখলেন মাঝখানে অর্ধেকটা গাড়ি ভেঙে গেল। তারপর ঠাকুর বলছে যে ঘোড়া এইরকম যে মাঝে মাঝে আটকে যায়, একটু হাঁটতে চায় না, তখন যেই গাড়োয়ান জোরে জোরে চাবুক মারে তখন আবার একটু একটু করে ঘোড়া চলে। তারপরে ঠাকুর বলছে তো এরকম মানে একটু কৃপণ ছিলেন, আর এরকম ব্যবস্থা হতো বলরামের বন্দোবস্ত। আর বলরামের বাড়িতে একদিন গান টান হবে, তো ঠাকুর বলছে তা রাম খোল বাজাবে আর আমরা নাচবো, তা কিন্তু রামের কিন্তু তালবোধ নাই। তো এটা ভালো করে বন্দোবস্ত করা উচিত, যখন ঠাকুর আসছে ভক্তরা আসছে তো কোনো ভালো গাইয়ে আনিয়ে, ভালো যারা মানে খোল করতাল বাজাতে পারবে ওদেরকে আনিয়ে ভালো করে বন্দোবস্ত করলে হলো, কিন্তু তা নয়। ঠাকুর বলছেন নাকি বলরামের ভাবটা কি, আপনারা গাও, আপনারা নাচো আর আপনারা আনন্দ করো, আমি একটা বাড়িটা আপনাকে দিয়ে দিলাম, আপনারা সবাই বন্দোবস্ত করো। তো রাম খোল বাজাবে আর আমরা নাচবো, আর রামের তালবোধ নাই। তো এই যে বলরামের কৃপণতা সম্বন্ধে ঠাকুর এইসব কথা বলছে, কিন্তু আমরা তো জানি যে বলরাম কিন্তু ভক্তও খুব বড় ছিলেন, আর ওনার একটা মনে ছিল যে যতটা টাকা বাঁচাবে ততই উনি ভক্তদের সেবায় লাগাবে। তো ঠাকুর দেখুন কিন্তু বলরামের একটু এটাও করছে, বলরামের উপর মানে কটাক্ষ করছেন, কিন্তু সঙ্গে সঙ্গে বলরামের আসল নেচারটা কি তাও ঠাকুর জানেন। তো একবার ঠাকুর যদু মল্লিকের সঙ্গে কথা বলছেন, তো যেমন বড় লোক থাকে যদু মল্লিকের কাছে অনেক টাকা, তো মাঝে মাঝে ওর সঙ্গে যখন ঠাকুর দেখা করতে যান তো দেখেন যে কয়েকজন মোসাহেব বসে আছে, আর মোসাহেবরা তো কি যে এরকম ওদের একটা থাকে নেচার কি হ্যাঁ বড় লোক আছে, তার কাছে অনেক টাকা আছে, যদি আমরা গিয়ে ভালো করে খুশামত করব আমরা হয়তো একটু টাকা পাবো। আর ঠাকুর তো কিন্তু দেখুন খুব স্পষ্ট বক্তা, এইরকম যখন ভাঁড় মোসাহেব যদি বসে থাকলে ঠাকুর কিন্তু সব চুপচাপ কিন্তু দেখে নেবে না, তো মুখে একদম ফট করে কথা বলে দেবে। তো যদু মল্লিকের সঙ্গে দেখা করতে এসে দেখেছেন কয়েকজন মোসাহেব বসে আছে, তো ঠাকুর হাসতে হাসতে বলছে যে তুমি এত ভাঁড় মোসাহেব রাখো কেন? তো যদুও কিন্তু কম নাই, ও বলছে আপনি উদ্ধার করবে বলবে, আপনি উদ্ধার করবে বলে। এখন দেখো যে ঠাকুর যে প্রথম থেকেই কিন্তু একেবারে খুব স্পষ্ট বক্তা ছিলেন, যে কামারপুকুরেও উনি দেখতেন যে যিনি খুব ঢঙ্গ করে নাটক করে লোকেদের চোখে একটু ধুল দিয়ে কথা বলতে চায়, লোকেদের সামনে একটু চালাকি করতে চান, তো ঠাকুর মানে ছোট্টবেলা থেকেই এমন একটা নকল করতেন ওর, যে সবাই সেই নকল দেখে সে ঠাকুরের অ্যাক্টিং দেখে হেসে হেসে গড়াগড়ি দিতেন। আর যিনি নকল করছেন ঠাকুর সেই লোক শেষে এসে গদাধরের পায়ে পড়তো, গদাধরের শরণে যখন আসতো তখন গদাধর ওকে ছাড়তো। তো এই বড় হলেও হওয়ার পরও ঠাকুরের সব সময় কিন্তু এটা একদম ক্লিয়ার দৃষ্টি, যে যিনি এইরকম করে একটু যাকে বলে যে ইমোরাল কাজ করে, আনএথিক্যাল কাজ করে, তো সবাইয়ের সামনে ওকে বলে দেওয়া যে এটা মানে বড় লোক আছে, বড় লোককে বলা যাবে না, এরকম নেই। তো চট করে ঠাকুর জিজ্ঞাসা করছেন যে তুমি ভাঁড় মোসাহেব কেন রাখো? আর যদু নাকি উত্তর দিচ্ছে তুমি নাকি উদ্ধার করবো বলে। তো ঠাকুর সামনে বলছে নাকি মোসাহেবরা ভাবে যে বাবুর যখন সঙ্গ করছে তখন খুব টাকা পেয়ে যাবে, বাবু হয়তো এখান থেকে কিছু দিয়ে দেবে, সেখান থেকে কিছু দিয়ে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা কঠিন। তারপর ঠাকুর বলছে একটা গল্প শোনো, একটা শৃগাল একটা বলদকে দেখে ওর পিছনে পিছনে হাঁটতো, সে বলদ যেমনি চড়ে বেড়ায় ও শৃগালও পিছনে যেত। কেন? যে ও শৃগালটা মনে করছে
করছে বলদের যেটা অন্ডকোষ ঝুলছে সেইটা কখনো না কখনো পড়বে, আর যখন পড়বে তখন সেই এটা খাবে। এই যে শৃগালের তো এটা মানে অনুভব ছিল, তো গাছে যখন ফল ঝুলছে তখন মাঝে মাঝে হয়তো গাছ থেকে ফল পড়ে আর আমরা খাবো, গাছের উপরে তো আমরা জাম্প লাগাতে পারবো না, কিন্তু ফলটা যখন পেকে যায় তখন মাটিতে অবশ্যই পড়ে। তো সেই বুদ্ধি শৃগাল এখানে লাগাচ্ছে, ভাবছে যে এই যে অন্ডকোষ ঝুলছে এই বলদের সে কখনো না কখনো পড়বে আর আমি খাবো, কিন্তু সেটা তো পড়ার কথা নাই। তো সেই শৃগাল শেষে ওই যে মানে নিরাশ হয়ে চলে গেল। তো এই মোসাহেবদের এই কথা যে বাবুকে ঘিরে বসে আছে, মাঝে মাঝে ভাবছে যে বাবু হয়তো টাকা দিয়ে দেবে, কোনো ফেভার করে দেবে, কোনো চাকরি করে দেবে, কিন্তু বাবুর কাছে আদায় করা কঠিন, সেই জন্য কিছুদিনের পরে ওনারা নিরাশ হয়ে যাবে। বঙ্কিমচন্দ্র একবার ঠাকুরের সঙ্গে দেখা করতে এসেছে। এখন আমরা জানি যে উনি তো ইংরেজি পড়া লোক, আর ঠাকুরের সম্বন্ধে ততটা ভক্তিভাব আছে কি না সেটা তো আমাদের জানা নাই। আর ঠাকুরও মানে ভক্তদের সঙ্গে বসেছিলেন, বঙ্কিমও বসে আছে। এখন ঠাকুর একটু কথা কয়েছেন, তারপর বঙ্কিমও নিজের একজন বন্ধুর সঙ্গে ইংরেজিতে কথা বলছে। এখন দেখুন যে ও জানে যে ঠাকুর হয়তো ততটা ইংরেজি জানে না, তার মানে ঠাকুরের সামনেই যদি ইংরেজিতে কথা বলছে তার মানে ঠাকুরের সম্বন্ধে কোনো না কোনো কমেন্ট করছে। এখন ঠাকুরও তো সাইকোলজি খুব ভালো করে বুঝে, ও বুঝে নিলেন যে যে ইংরেজিতে আমার সামনেই বসে যখন ইংরেজিতে কথা বলছে তার মানে আমার সম্বন্ধে হয়তো কিছু কথা বলছে। তো ঠাকুর জিজ্ঞাসা করলেন কি তোমরা কি সব কথা বলছো? তো ওনারা একটা উত্তর দিলেন, যে ঠাকুর হাসতে হাসতে বলছেন, দেখো একটা কথা আমার মনে পড়ে গেল। একজন নাপিতের কাছে গেছে আর কামাতে, তো নাপিত কি করছে, কামাতে 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 একটু ওই যে খুর আছে ওটা লেগে গেল আর একটু রক্ত বেরোলো। যেমনি রক্ত বেড়েছে তেমনি সেই যে কাস্টমার রেগে বলে উঠলো ড্যাম। তো এই নাপিতও একটু রেগে গেল, নিশ্চয়ই ও তো বুঝতে পেরেছে রক্ত যখন যেই ক্ষণে বেরিয়েছে সেই ক্ষণেই যখন এই লোকটা ড্যাম বলেছে তার মানে আমাকে গালি টালি দিচ্ছে, কিন্তু বলেছে ইংরেজিতে, আর ড্যামের মানেটা ওই নাপিত বুঝতো না। এখন নাপিত একটু হাট্টাকাট্টা ছিল, সেই খুরটুর একদিকে রেখে ওই একদম রেগে বলছে এই কাস্টমারকে, আচ্ছা বলো দেখি তুমি আমাকে ড্যাম কেন বললেন, এই ড্যামের মানেটা কি হলো? তো এই কাস্টমার একটু ভয় পেয়ে গেল, দেখলেন যে নাপিত একটু স্ট্রং ফিজিক্যালি, ওর হয়তো মারামারি হলে হয়তো আমি মার খাওয়া বেশি ভালো করে। তখন সেই কাস্টমার বলছে তাতা কিছু আমি বলিনি, কিন্তু তুমি একটু দেখে শুনে করে কামাও। তখন এই নাপিতটা কিন্তু রেগে আছে, তো রেগেই বলছে নাকি যে যদি ড্যামটার মানে ভালো হয় তাহলে আমি ড্যাম, আমার বাবা ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম, কিন্তু ড্যামের মানে যদি মন্দ হয় তাহলে তুমি ড্যাম, তোমার বাপ ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম, আর শুধু ড্যাম নেই, ড্যাম 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 ডে ড্যাম ড্যাম। তার মানে সবাই একটু জোরে করে হাসতে লাগলেন। কেন? যে এটাও তো এক্স্যাক্টলি এই সিচুয়েশন। যদি বঙ্কিম ঠাকুরের সম্বন্ধে ভালো কথা বলেছেন তাহলে খুব ভালো, কিন্তু যদি ঠাকুরের সম্বন্ধে মন্দ কথা বলছেন তো সেই ড্যাম, ওর বাবা ড্যাম, ওর 14 পুরুষ ড্যাম। এই ডক্টর সরকার ঠাকুরের কাছে আসতেন আর ঠাকুরের সঙ্গে অনেক ওনার গল্প হতো, অনেক আর্গুমেন্ট হতো। ডক্টর সরকার অবতার মানতেন না, আর সবাইয়ের ভক্তদের সঙ্গে আর্গুমেন্ট করতে থাকতেন, আর মাঝে মাঝে বলতেনও যে এত ভালো লোক আছে, ওনাকে আপনারা এই অবতার করে ওনার মাথাটা আপনারা বিগড়ে দিচ্ছেন। তো এইরকম করে এরা ডক্টর সরকার ওই ভক্তদের সঙ্গে কথা বলতেন। তো এই যে কথা বলতেন তাহলে ঠাকুরের সঙ্গেও অনেক আর্গুমেন্ট হতো। তো একবার ঠাকুর বলছে নাকি উনি অবতার মানছে না কেন জানো? যে ওনার সায়েন্সে এইসব জিনিস নাই, সেই জন্য উনি অবতার মানছে না। তারপর ঠাকুর একটা গল্প বলছে, একজন লোক ছিল, ওর বন্ধু কোথায় থেকে এসে বলছে যে আচ্ছা দেখো আমি তো সেই রাস্তা দিয়ে আসছি, দেখলাম যে ওখানে একটা বড় বাড়ি ছিল, সেই ধড়বড় করে পড়ে গেল। তো সেই লোকটা ভাবছে যে আচ্ছা আমি তো এরকম করে শুনি নাই কোথাও, আচ্ছা দাঁড়াও আমি নিউজ পেপার দেখে নিই। সেই নিউজ পেপার দেখেন যে সেখানে বাড়ি ভাঙার কথা নেই। তখন ও বলছে কোথায় বাড়ি ভাঙলো, এখানে তো লেখা নেই। এখন দেখো যে
এই যে মডার্ন যে জগতে ঠাকুরের সময়ের যেটা জগৎ, ওদের যে লোকেদের মানে একটা ট্রাস্ট কি আছে যে খবরের কাগজে কিংবা কোনো বইয়ে কিংবা কোনো সায়েন্সে লেখা থাকলে সেটা ভালো, না হলে কিন্তু যারা এই কথা নিজে এক্সপিরিয়েন্স করেছে, যেটা নিজে দেখে এসেছে, ওদের কথার যেন কোনো মানে নেই। তো এই যে ঠাকুর বলছে যে এই যে সায়েন্সে লেখা নাই বলে ও বলছে যে অবতার মানে না, এই 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 কথা সম্বন্ধে ঠাকুর কিন্তু নরেনেরও একটু মজাক করতেন। নরেন একবার এসে ঠাকুরের সামনে বসে আছে আর বলছে যে গীতা খুব ভালো গ্রন্থ। তো ঠাকুর বলছে যে আমি তো অবাক হয়ে গেলাম, নরেন তো এত সব ইংরেজি ফিংরেজি পড়া লোক, আমাদের ভারতীয় সংস্কৃতি এইসব নিয়ে সব সময় আর্গুমেন্ট করে থাকে, তাহলে কিন্তু হঠাৎ গীতার প্রশংসা কেন করছে? তখন বোঝা গেল যে কোনো একজন ইউরোপিয়ান পণ্ডিত গীতার প্রশংসা করেছে। তো সেই শুনে নরেনও প্রশংসা করতে আরম্ভ করে দিয়েছে। হালাকি নরেনের আলাদা কথা, আমরা তো জানি যে নরেন ধীরে ধীরে করে ঠাকুরের কাছে আধ্যাত্মিক জগতের যতগুলো রহস্য, সবগুলো রহস্য আয়ত্ত করে। ইস্ট অ্যান্ড ওয়েস্ট এই দুটোর যেটা বেস্ট এলিমেন্ট ওই নরেন কম্বাইন করেছে। তো যাই হোক, কিন্তু সেই সময়ের যেটা ভদ্র সমাজ ছিল, সেই ভদ্র সমাজের ভিতরে অনুভবের চেয়েও বেশি ইউরোপিয়ানরা কি বলছে এই কথার সম্বন্ধে ওটার বেশি বিশ্বাস ছিল। যে আমরা আমাদের নিজের সংস্কৃতিতে যখন ইউরোপিয়ানরা প্রশংসা করে, তখন আমরা আমাদের নিজের সংস্কৃতি অ্যাকসেপ্ট করব। সেই যে রাজা মহারাজের গ্রামের কথা, যে ওখানে রাজা মহারাজের বাবা তো জমিদার ছিলেন, তো জমিদার তো মাঝে মাঝে সবাইকে খাওয়ার জন্য ডাকতেন পুরো গ্রামকে। তো প্রথমে যে ভদ্রলোকেরা খেয়ে নিত, তারপরে এই যে গ্রামের কুলি মজুর ওরা সব খেতে বসতো। তো ওরা যখন খেতে বসেছে মজুর আর কুলি, তো ওদেরকে আচার দেওয়া হলো। তো ওরা জিজ্ঞাসা করছে, আচ্ছা এই জিনিসটা কি গা, আগে কখনো আচার খাইনি। তো যারা পর্যবেক্ষণ করেছিলেন, তো ওনারা বললেন এটাকে বলে আচার, এই বাবুরা খেয়েছেন। তখন এই মজুররা বললেন না কি, যেই কালে বাবুরা খেয়েছেন সেই কালে এটা ভালোই হবে, তাহলে আমাকে দিন। তো এটা বড় লোক যখন প্রশংসা করবে, ইউরোপিয়ানরা যখন প্রশংসা করবে, তখন আমরা আমাদের কালচারকে অ্যাকসেপ্ট করব, সেই একটা টেন্ডেন্সি সেই সময়ের সমাজে ছিল। সেই জন্য স্বামীজি যখন ভারত ভ্রমণ করছিলেন, অনেকেই স্বামীজিকে বললেন যে আপনি তো এত বিদ্বান, আপনি তো এত মানে আধ্যাত্মিক, ভারতে কিন্তু আপনার ঠিক ঠিক কদর হবে না, ঠিক ঠিক অ্যাপ্রিসিয়েশন হবে না। আপনি বিদেশে যান, ওখানে আমাদের সনাতন সংস্কৃতির প্রচার করুন, ওনারা যদি আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, তখন দেখবেন যে ভারতে কত মাল্টিপ্লাই হয়ে ওর এটা ইফেক্ট হবে। আর হলো তো তাই, স্বামীজি ভারতে ফিরছিলেন, কেউ ওনাকে কিছু টাকাও দিচ্ছিল না, রামকৃষ্ণ সংঘ স্টার্ট করার জন্য কোনো উপায়ও হচ্ছিল না। কিন্তু যেইক্ষণ স্বামীজি আমেরিকায় সাকসেসফুল হয়ে গেলেন আর যখন ফিরত এলেন, আমরা দেখলাম যে সেই রাজারা স্বামীজির রথ, এই ঘোড়াটা সরিয়ে নিজে নিজে হাতে স্বামীজির রথ টানছেন। তো সেই যে বিদেশেরা যখন প্রশংসা করবে, তখন আমরা ওটাকে অ্যাকসেপ্ট করব। সেই কথা নিয়ে এখানে ঠাকুর এই যে ডক্টর সরকারের একটু হাসি, ওনার সঙ্গে একটু রহস্য করছে। কেশব সেন, আমরা তো জানি যে কেশবের একটা ব্রাহ্ম সমাজ ছিল, আর কেশবের যে ব্রাহ্ম সমাজে টিফর্ম এইসব নিয়ে ওদের কথা হতো। তো ওনারা ঠিক করলেন যে মেয়েদের বিবাহের একটা মিনিমাম এজ হওয়া চাই। কেন? যে ছোট বয়সে যদি মেয়েদের বিয়ে যদি হয়ে যায়, তাহলে এটা সমাজের পক্ষে ভালো নাই। বলে ওনারা একটা মিনিমাম এজ অফ কনসেন্ট বলে একটা বানিয়ে দিলেন, এই বয়সের কম মেয়েদের বিয়ে দেওয়া হবে না। কিন্তু যখন কেশব স্বয়ং একটা ভালো পাত্র পেয়ে গেল নিজের মেয়ের জন্য, তো নিজের মেয়েকে বিয়ে করিয়ে দিল। এখন ওর বয়স ছিল সেই মিনিমাম এজের কম। তো সেই নিয়ে ব্রাহ্ম সমাজে একটু ঝগড়া লেগে গেল। বিজয়কৃষ্ণ গোস্বামী আর শিবনাথ শাস্ত্রী ওনারা সেই কেশবের সমাজ ছেড়ে আলাদা হয়ে গেলেন। কিন্তু একবার হলোটা কি, যে বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের রুমেই বসে আছেন দক্ষিণেশ্বরে, আর সেইখানে এই কেশব সেন নিজের একটা জাহাজ নিয়ে উপস্থিত হলো আর বলল যে আপনি আসুন আমাদের সঙ্গে, এই জাহাজে আমরা একটু বেড়াতে যাও, আর আমরা হয়তো
আপনার অমৃতময় বাণী শুনবো। তো ঠাকুর নিশ্চয়ই ওই জাহাজে উঠলেন, সঙ্গে ও বিজয়কেও নিয়ে নিলেন। এখন দেখুন যে ঠাকুর যখন কথা বলছে তখন তো সেই বিজয় কৃষ্ণ গোস্বামী আর কেশব চুপচাপ শুনছে, কিন্তু যখন ঠাকুরের কথা একটু কম হলো, একটু সমাপ্ত হলো, দেখলেন যে দুই জনা কিন্তু একটু অকওয়ার্ড হয়ে বসে আছে। দুই জনাই তো একের অপরের নিন্দা করেছে, মানে নিউজ পেপারে একটা আর্টিকেল লিখেছে যে মানে এই লোক মন্দ, এই লোক ভালো করে নেই বলে। তো দুইজনের ভিতরে ঝগড়া লেগে আছে, কিন্তু ঠাকুরের সামনে তো দুই জনা বসে আছে। তো যেটা অকওয়ার্ড সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছিল, সেই অকওয়ার্ডনেসটা ভাঙানোর জন্য ঠাকুর একটা রহস্য করে কথা বলছে যে দেখো, তোমাদের ঝগড়া যেন রামের আর শিবের ঝগড়া। এই দুইজনের ঝগড়াও হলো, আবার ঝগড়াও মিটেও গেল, কিন্তু এই যে রামের বান্দর আর শিবের ভূত, ওদের ঝগড়া কিচকিচি মিটলো না। তো মানে হয়তো কেশব আর বিজয় এই দুইজনা তো মহৎ লোক ছিলেন, ওইদের ভিতরে ঝগড়াও হতেও পারে, ঝগড়া মিটেও যেতে পারে, কিন্তু দুইজনের একটা দল ছিল, এই দলের লোকের ঝগড়া আবার মিটে না। তো ঠাকুর বলছে যে মায়ে ঝিয়ে আলাদা করে মঙ্গলবার, মায়ের মঙ্গলে ওর পুত্রী, মেয়ের মঙ্গল, মেয়ের মঙ্গলে মায়ের মঙ্গল, কিন্তু সে নাই, মানে ভিতরে একটা ইগো আছে, ইগো ক্লেশ হয়, দুই জনা আলাদা করে মঙ্গলবার করে। তো তেমনি ঠাকুর বলছে এর একটি সমাজ আছে, এর একটা সমাজ দরকার, ওর কাছে আছে আমারও একটা দরকার। তো ঠাকুর বলছে যে ভগবান যখন নিজে লীলা করে তখন জটিলা কুটিলা কি দরকার? তো জটিলা কুটিলা না থাকলে লীলা পোষ্টাই হয় না, জটিলা কুটিলা না থাকলে রগড় হয় না। তার মানে যে ঠাকুর মা স্বামীজি স্বয়ং যখন এসে লীলা করছেন, তখন মাঝে মাঝে এরকম হাস্য মানে কথা না হলে আর সব কিছু যদি আধ্যাত্মিকই থাকতো, লোকেরা হয়তো একটু বোর হয়ে যেতেন। যেমন ঠাকুর আগে বললেন, আমি শুধু নিরামিষ দিই না, আঁশ ধোয়া জলও একটু দিই। তার মানে মাঝে মাঝে এরকম থাকলে লোকেরাও আনন্দ পায়, আর এই আনন্দের মাধ্যমে আধ্যাত্মিক কথা নিজের হৃদয়ে খুব ভালো করে হৃদয়ঙ্গম করতে পারে। তারপর আর এক কথা ঠাকুর বলছেন যে মন নিয়ে কথা, আমাদের মনকে আমরা যেই রকম সঙ্গতে রাখি সেই রকম সঙ্গতে আমাদের মন যায়। যেই যে মাস্টার মহাশয় আর নরেন, যে দুইজনা ঠাকুরের রুমের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। তো নরেনের তো একটু পড়াশোনা, একটু স্মার্ট ও নরেন ছিল। তো মাস্টার মহাশয়কে বলছেন যে আমি তো দেখেছি যে আজকালকার ছেলেদের চরিত্রটা তত ভালো নেই, ওনারা বিগড়ে যাচ্ছে। তো মাস্টার মহাশয় জিজ্ঞাসা করছে, আচ্ছা আমি তো এরকম করে দেখি নাই তো ছেলেরা কোনো এরকম দুষ্ট লোকের সঙ্গে সম্পর্ক হয়েছে কিংবা ওদের সঙ্গে কথা বলছে? তো নরেন বলছে মাস্টার মহাশয়কে যে আপনাদের সময়েও ততটা হতো, কিন্তু আপনি তত মিশেন না বলে আপনি জানেন না। তো এরকম করে কথা হচ্ছে, তার মধ্যেই ঠাকুর বাইরে এলেন, দেখলেন যে দুই জনারা দাঁড়িয়ে কথা বলছে। তো ঠাকুর জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো তোমরা কি কথা বলছো? তো তখন ওনারা বললেন যে এরকম স্কুলেদের ছেলেদের কথা, ওদের চরিত্রটা বিগড়ে যাচ্ছে। শুনেই ঠাকুর কিন্তু গম্ভীর হয়ে গেলেন, বললেন নাকি যে মাস্টার মহাশয়কে কে ও তো ছেলে নরেন, ও তো বুঝে না, কিন্তু তুমি কেন এইসব কথা পাড়লে এখানে? তার মানে ঠাকুর কি বোঝাতে চাইছেন, যখন যে কালে ঠাকুরের কাছে এসেছেন সেই কালে শুধু আধ্যাত্মিক কথা নিয়েই থাকা ভালো। হ্যাঁ, হাসি মজাক হোক মাঝে মাঝে, কিন্তু সংসারের কথা মাঝখানে না চলে আসে সেই দেখা খুব মানে আবশ্যক। তো ঠাকুর সেই জন্য একটা উপদেশ দিয়ে বলছে যে যেই রকম আমাদের সঙ্গত থাকে তেমনি আমাদের মনের গতি থাকে। যদি আমরা ভালো লোকের সঙ্গ করি কিংবা লোক ভালো আছে কিন্তু কথাগুলো মন্দ বলি, তবুও আমাদের মনের ভিতরে এরকম করে একটা মন্দ ভাব ঢুকে যেতে পারে। তো ঠাকুর বলছে যে উপমা দিয়ে বলছে, যেমন ধরুন একজন ইংরেজি পড়ে, যেমনি ইংরেজি পড়ে তেমনি মুখে ইংরেজি কথা এসে গেল, ফুটফাট ইট মিট এইসব, আবার পায়ে বুট জুতো আর মুখে শীষ দিয়ে কথা বলা, এইসব এসে জুটবে। আর যারা সংস্কৃত শিখবে তখন দেখবেন যে এমনি শ্লোক জাড়বে। তো যারা ইংরেজি শিখবে উনি ফুটফাট ইটমিট বলতে আরম্ভ করে দেবে, আর সংস্কৃত শিখলেই শ্লোক ঝাড়বে।
তো এই রকম হচ্ছে মনের গতি। ভালো সঙ্গ থাকলে, ভালো কথা বললে মনের উপর ভালো সংস্কার পড়ে, সৎসংস্কার পড়ে। আর মন্দ কথা, মন্দ সঙ্গ, মন্দ কথা বললেই ও মনের উপর একটা মন্দ সংস্কার। তো মনকে সব সময় ভালো সংস্কার দিতে হয়, ভালো সঙ্গ দিতে হয়, ভালো কথাবার্তা বলতে হয়। তো দেখুন যে এখানে ঠাকুর উপদেশও দিচ্ছেন, আর সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম কোনো একটা ভালো একদম হাস্যজনক কথা দিয়ে ঠাকুর উপদেশ দিচ্ছেন। এমনি যদি এরকম কিছু বলে ছেড়ে দিতেন তাহলে হয়তো আমরা কিছু দিনের পর ভুলে যেতাম, কিন্তু এত ভালো করে একটা হাসির কথা বললেন যে সব সময় আমার মনের ভিতরে ওটা একটা দাগ কেটে যাবে, সব সময় আমরা এটাকে মনে রাখতে পারবো। তারপর দেখো যে জ্ঞানী আর ভক্ত সব সময় ঠাকুর মাঝে মাঝে এরকম কম্পেয়ার করতেন যে জ্ঞানী কাকে বলে, ভক্ত কাকে বলে। তো ঠাকুর বলছেন জ্ঞানীরা দেখে সব স্বপ্নবৎ, ভক্তরা কিন্তু সব অবস্থা লয়। জ্ঞানী দুধ দেয় ছিড়িক ছিড়িক করে। তার মানেটা কি, যে দুই ধরনের গরু থাকে। একটা গরু খুব বেছে বেছে খায়, সব কিছু খায় না, এই যে ভালো জিনিস দেখে খায়, মন্দ জিনিস দেখে খায় না, তার মানে একটু একটু করে দুধ দেয়। আর এক ধরনের গরু থাকে, ওকে যা কিছু দেওয়া হয় সব খেয়ে ফেলে, তার মানে খুব মানে ও হুড় হুড় করে দুধ দেয়। যখন ঠাকুর এই কথা বলছে, মহিমাচরণ বলে একজন ভক্ত ওখানে ছিল, ও মানে ওর একটু জ্ঞানীর ভাব। তো ঠাকুর বোঝাতে চেয়েছেন যার ভক্তির ভাব আছে উনি কোনো হুড় হুড় করে ঠাকুরের কাছে, ঈশ্বরের কাছে এগিয়ে যাবে। আর মহিমাচরণের একটু জ্ঞানীর ভাব ছিল, তো সেই জন্য একটু কাউন্টার আর্গুমেন্ট করলেন যে যেই গরু একটু সিলেক্ট করে করে খায়, দুধ কম দেয়, ওটা কোয়ালিটিটা কিন্তু ভালো থাকে। আর যে গরু যা কিছু এসে যায় সব কিছু যদি খেয়ে ফেলে, তার মানে দুধে একটু গন্ধ হয়। তো যেমনি ওই যে মহিমা বলছে যে দুধে একটু গন্ধ হয়, সঙ্গে সঙ্গে ঠাকুর উপমার উপর উপমা চড়িয়ে বসিয়ে বলছেন নাকি সেই দুধটাকে একটু আউটে দিতে হয়, সেই দুধটাকে একটু গরম করে দিতে হয়। জ্ঞানাগ্নিতে এই দুধটাকে গরম করলেই দুধের ভিতরে যা গন্ধ ছিল সব পালিয়ে যাবে। তার মানে ঠাকুর তাই বলতে চেয়েছেন শুধু ভক্ত কিংবা শুধু জ্ঞানী তা নয়, ভক্তি আর জ্ঞান এই দুটোর কম্বিনেশন করলে আমাদের সাধক জীবন, আমাদের আধ্যাত্মিক জীবন খুব ভালো করে এগিয়ে যেতে পারে। তারপর আর একটা কথা, সেই রাখাল স্বামী ব্রহ্মানন্দ ভবিষ্যর, তো ওনার গ্রামে একটু কিন্তু জলের অভাব ছিল। আর ওখানে ঠাকুরের সামনে মণিমল্লিক বলে একজন ভক্ত বসেছিলেন। মণিমল্লিকের কিন্তু অনেক টাকা। তো ঠাকুর ওনাকে বলছেন, আচ্ছা রাখালের গ্রামে তো লোকেদের জলাভাব আছে, আপনি একটা কাজ করুন, ওখানে একটু তালাব পুষ্করিণী কিংবা এরকম একটু বানিয়ে দিন, পুষ্করিণীটা কাটিয়ে দিন, তাহলে কি হবে, লোকেরাও জল পাবে আর তুমিও একটা ভালো সৎ কাজ করলে, লোকেদেরকে তো উপকার হবে। তারপর ঠাকুর বলছেন নাকি তোমার তো অনেক টাকা আছে, এত টাকা নিয়ে করবে কি? তাই শুনেছি কিন্তু তেলিরা নাকি বড় হিসাবি। যেমনি ঠাকুর এর কথা বলছে তেলিরা বড় হিসাবি, সেই শুনে ভক্তেরা হাসতে লাগলো। তো হাসতে লাগলেন। এই মণিমল্লিক কিন্তু চুপচাপ বসে আছে কিছুক্ষণ, এইটা কথা ওটা কথা হলো। তারপর মণিমল্লিক জিজ্ঞাসা করছে ঠাকুরকে যে মহাশয় আপনি পুষ্করিণীর কথা বলেছিলেন, তা বললেই তো হয়, তার আবার তেলি ফেলি বলা কেন? তারা সবাই হাসতে লাগলেন, আবার মুখ টিপে হাসছেন। এখন আমাদেরও মনে হতে পারে যে ঠাকুর এইরকম কটাক্ষ কেন করছেন, হয়তো বুঝতেই পেরেছেন যে এরকম বললে যে তেলিরা বড় হিসাবি, তো ও তো মানে একটু অফেন্ড হবেই হবে, ও তো মানে খারাপ লাগবেই লাগবে মানে। তবে ঠাকুর এরকম বলছে কেন? তবে আমরা সিনিয়রদের কাছে শুনেছি যে যারা মহাপুরুষ, যারা সৎপুরুষ, ওরা যদি মানে আমাদের সঙ্গে যদি ঝগড়াও করেন, আমাকে যদি স্কোল্ডও করেন, আমাদের যদি গালিগালাজও দেন, আমাদের যদি নিন্দাও করেন, তাও ভালো। কেন? যে যদি আমাদের নিন্দা করলেই, আমাদের বকা দিলেই আমাদের ভিতরের ইগো একটা মানে জাগ্রত হয়ে যায়। আচ্ছা আমি একজন লোক, আমাকে বকা দিচ্ছেন, আমার সামনে কটাক্ষ করছেন, সবাইয়ের সামনে আমার নিন্দা করছেন, তো কেন করলেন? যেই সঙ্গে মানে যেমনি এটা ইগোটা জাগ্রত হলো, সঙ্গে সঙ্গেই এই ইগোটাকে আমাদের খেয়ে ফেলতে হবে, এই ইগোটাকে আমাদের নষ্ট করে দিতে হবে। যেমনি এই ইগোটা নষ্ট হলো, তেমনি দেখবেন যে আমরা আধ্যাত্মিক জীবনে খুব আগে যাব।
তো সেই জন্য আমাদের বড়রা বলেন যে বড়দের সন্তদের বকা খাওয়া, ওদের কটাক্ষ শোনা, তাতে আমাদের কর্মক্ষয় হয়। তো এখানেও দেখুন যে ঠাকুর এই যে মণিমল্লিকের কর্মক্ষয় করছেন, এরকম করে কটাক্ষ করে। আর একবারের কথা, ঠাকুর বলছেন যে চাতক তো সেই আকাশের জল খায়। তো সেই কথা শুনে এখন তো আমরা তো জানি যে নরেন তো আগে আগে ঠাকুরের কত আর্গুমেন্ট করতেন, ঠাকুর যখন যখন কিছু বলতেন সঙ্গে সঙ্গেই নরেন আর্গুমেন্ট করতে আরম্ভ করে দিত। তো যেমনি ঠাকুর বলছেন যে আচ্ছা চাতক শুধু আকাশের জল খায়, সঙ্গে সঙ্গেই নরেন বলছে না না ও তো সব জল খায়, তো শুধু আকাশের জল এটা তো নেই, এ জলও সামান্য জলও খায়। তখন দেখুন কিন্তু ঠাকুরের নরেনের উপর কিন্তু খুব বিশ্বাস। তো যেমনি নরেন এরকম কথা বলছে, ঠাকুর কাঁদতে কাঁদতে মা জগদম্বাকে, মা কালীকে মন্দিরে কথা বলতে গেলেন। যেমন একটা ছোট ছেলে গিয়ে মাকে বলছে যে মা, নরেন এরকম কথা বলছে যে চাতক পাখি তো সামান্য জলও খায়, শুধু আকাশের জল খায় না। তো যদি এরকম কথা বলছে, তার মানে তুই আমাকে যা যা কিছু বলেছিলি, তুমি আমাকে যা যা কিছু বলেছিলেন সেই সব কি মিথ্যা হয়ে গেল? তখন মা নিজে এসে ঠাকুরকে দর্শন দিয়ে বলছেন নাকি ও তো ছেলে, ও কিছু জানে না, ও কি জানে বলে। তো ঠাকুর ততক্ষণ পূর্ত তো একটু বিশ্বাসিত হলেন, একটু সান্ত্বনা পেলেন। কিন্তু কয়েক দিনের পর দেখা গেল যে ঠাকুর নিজের রুমে বসে আছে, নিজের কামরায়, আর সেই সময় নরেনও ছিল। আর কয়েকটা পাখি এসে কামরায় ওই যে ঠাকুরের রুমে উড়ে বেড়াচ্ছে। তো যেমনি ওই পাখিটা এলো, নরেন সেই সঙ্গে সঙ্গে বলছে এই চাতক, এই চাতক। তো ঠাকুর বলছে কোথায় চাতক আছে বলো দেখি। তো যখন বলছে নরেন যে এটা চাতক, তখন ঠাকুর দেখলেন এটা চাতক নাই, এটা তো চামচিকে চাতক বলে ঠাউরেছে নরেন। তখন ঠাকুর হেসে বলছে যে এর কথা আর আমি নিই না, ও জানেই না কি চাতক কি চামচিকে, আর মিছি বলে বেড়াচ্ছে, আমার মনে সন্দেহ উপস্থিত করে দিচ্ছে যে চাতক সামান্য জলও খায়। ও তো জানে যে চামচিকে দেখে বলছে চাতক। তো এই দেখুন এইরকম করে ঠাকুরকে যেই কোনো উপদেশ দিতে হয়, যখন যা কিছু আধ্যাত্মিক আমাদের হিত সাধন করতে হয়, তো শুধু একটা মুখ বিগড়ে একটা গম্ভীর হয়ে শুধু উপদেশ দিয়ে দিতেন না, সঙ্গে সঙ্গে হাসি মজাকেরও অনেক গল্প করতেন। তার মাধ্যমে আমরা হয়তো আধ্যাত্মিক জীবনের প্রতি আমাদের একটা আকর্ষণও আসে। তারপর হাসির সঙ্গে সঙ্গে যা কিছু কথা বলা হয়েছে আমাদের হৃদয়ে ঠিক মতন করে বসে যাবে, আমরা ওটাকে কখনো ভুলবো না। তো সেই দক্ষিণেশ্বরের ঠাকুরের সঙ্গে আনন্দের দিন। আচ্ছা, তাহলে আজকে এখানেই সমাপ্ত করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সাধু সন্তদের বকুনি খেলে কর্মক্ষয় হয়। ও হ্যাঁ 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 হ্যাঁ। তো এটা আপনি যেটা বললেন যে আমাদের যে ইগোটা, যে আমাদের বকুনি খেয়ে যে আমাদের ইগোটা, সেই ইগোটা যদি আমরা মেরে ফেলি তাহলে আমরা তার মনটা আমাদের নির্মল হয়ে যাবে, তাই তো? এইভাবে আমাদের কর্মক্ষয়। দেখুন, যদি সাধু যারা আছে ওদের বকুনি খেয়ে কিন্তু দুই ধরনের আমাদের মনে রিয়াকশন হতে পারে। আমাদের ইগো জাগ্রত হয়ে আমরা হয়তো সামনে একটু ঝগড়া করতে গেলাম, তো সেও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু খুব এটা হয়, মানে খুব মন্দ হয়, কেন যে সাধুর সঙ্গে আমরা ঝগড়া করতে গেছি, সেটা ভেরি ডেঞ্জারাস। আর যদি সেই সময় ইগোকে ধরে নিয়ে ইগোকে নষ্ট করে দিতে পারি তাহলে আমাদের খুব মঙ্গল হয়। তার মানে সাধুর বকুনি দুটো রেজাল্ট হতে পারে, হয়তো খুব মঙ্গলও হতে পারে, না হয় খুব মন্দও হতে পারে। তার মানে খুব ডেঞ্জারাস এটা কিন্তু। আপনি কোনো লোকেদের সঙ্গে রাস্তায় যাচ্ছেন, একটু বকাঝকি হয়ে গেল, ঝগড়া টগড়া হয়ে গেল, তাতে বেশি কিছু না। সাধুদের সঙ্গে ঝগড়া করা তার মানে খুব ডেঞ্জারাস কিন্তু। জয় মা। আচ্ছা, আপনি এখানে যে তেলির প্রসঙ্গটাতে বলছিলেন, তো ঠাকুর এখানে তেলিরা খুব হিসেবি হয়, কি প্রসঙ্গে এবং কেন বলেছিলেন এটা যদি একটু আরেকবার দেখেন। যেমনি আমি বললাম,
দেখুন, ঠাকুর কেন বলেছেন সেই সব তো আমরা ঠিক ঠিক কখনো জানতে পারবো না। কেন? যে ঠাকুর ছিলেন অবতার। আর আমাদের মানে ছোট্ট একটা বুদ্ধি, সামান্য বুদ্ধি নিয়ে ঠাকুরের কথার কি ঠিক মানে হয় সেটা তো আমরা কখনো জানতে পারবো না। তবে যেটা আমার নিজের মনে এরকম হচ্ছে, যেটা বড়দের কাছে শুনেছি, যে বকুনি যদি বড়দের কাছে যদি খাই, কিংবা ওরা এরকম আমাদেরকে সবাইয়ের সামনে একটু ছোট্ট করে, তখন আমাদের মনে খুব একটা রাগ উঠে, খুব একটা অহংকার উঠে, কি আমাকে এরকম কেন করছেন। আর সেই সময় যদি সেই রাগ, সেই অহংকারকে আমরা একটু মানে ম্যানেজ করে নিতে পারি, তাহলে আমাদের এই যে উইল পাওয়ারটা খুব বেড়ে যাবে, আর এই উইল পাওয়ার নিয়ে আমরা খুব ভালো কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, প্রণাম মহারাজজি। জয় মা। মহারাজজি, আমি মনুষ্য় বলছি দিল্লি থেকে। মহারাজজি, এক জায়গায় কথা বিতেতে ঠাকুর বলেছেন, নমস্কার মানুষই ভালো, পায়ে হাত দিয়ে নমস্কারে কি দরকার, আর মানুষে নমস্কার করলে কেউ কুণ্ঠিত হবে না। এই জায়গাটা একটু যদি বুঝিয়ে দেন। দেখুন, মায়ের সম্বন্ধে আমি জানি যে যারা মা নিজে বলছে, একবার একজন ভক্ত এসে দেখলেন যে মা সেই মাঝে মাঝে এই যেখানে বাথরুম ওখানে গিয়ে বারবার নিজের পা ধুচ্ছে। তো উনি জিজ্ঞাসা করলেন যে মা, আপনি নিজের পায়ে তো জল দিচ্ছেন, হয়তো আপনাকে ফিভার টিভার হয়ে যেতে পারে, আপনি এরকম কেন করছেন? তো মা বলছেন না কি, এই মাঝে মাঝে এরকম লোকেরা আসে যে আমাকে যদি স্পর্শ করে প্রণাম করলেই আমাদের পায়ে খুব ব্যথা হয়। আর মাঝে মাঝে এরকম ভক্তরাও আসে যে ওনারা যদি স্পর্শ করে প্রণাম করে, তাহলে খুব একটা মানে যেন আধ্যাত্মিক আনন্দ প্রাপ্ত হয়। তার মানে যে যিনি প্রণাম করতে এসেছেন মায়ের কাছে, ওদের চরিত্র আর ওদের মানসিক অবস্থা কেমন, সেই মানসিক অবস্থা মানে একটা তো আছে যে গুরুকে প্রণাম করলে, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করলে ওদের একটা আশীর্বাদ আমাদের ভিতরে আসে, কিন্তু সঙ্গে সঙ্গে এটা রিভার্সও হতে পারে যে আমাদের সংস্কারটা ওদের ভিতরে চলে যায়। সেই ভগবতী দাসী বলে একজন ছিল ওখানে দক্ষিণেশ্বরে, তো এসে ঠাকুরকে একবার ঠাকুরের সঙ্গে কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ করে ঠাকুরকে স্পর্শ করে প্রণাম করে দিল। তো যেমনি ঠাকুরকে স্পর্শ করে প্রণাম করছে, ঠাকুর মানে চেঁচিয়ে উঠলেন যেন একটা বিছিটা ওনাকে কামড়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওখানে গঙ্গাজলের একটা জ্বালা ছিল, তার ভিতর থেকে জল নিয়ে নিজের পায়ে দিচ্ছে জোরে জোরে করে। তো সেই দাসীটা কিন্তু জীবন মৃতা হয়ে বসে আছে, এরকম করে বর্ণনা লেখা আছে। তারপর ঠাকুর ওকে বললে যে তোমরা এমনি প্রণাম করবি, স্পর্শ করে প্রণাম করবি না। কিন্তু দেখুন যে ঠাকুর এদের কাছে মাঝে মাঝে প্রণাম স্বীকারও করতেন, আর তা থেকে ঠাকুরকে ক্যান্সারও হয়ে গেল। তো সবাই জানে ঠাকুর মা নিজে বলেছেন ঠাকুরকে ক্যান্সার কেন হলো, তো গিরিশের পাপ নিয়ে, তো এই মা নিজে বলেছেন। তো অনেক লোকের পাপ নিয়ে ঠাকুর আমাদের পাপ খেয়ে ফেলেছেন, ওনাকে ক্যান্সার হয়েছে। তার মানে এটা প্রণামের একটা দুটো আছে, যখন আমরা প্রণাম করি ওদের আশীর্বাদ আমাদের ভিতরে আসবে, আর আমাদের সৎসংস্কার কিংবা কুসংস্কার ওটা ওদের ভিতরেও যায়। এটা কি সবার সঙ্গে মানে মানে কমন পিপলদের সঙ্গে, নাকি শুধু ঠাকুর মা স্বামীজি বা আমাদের গুরু মহারাজ বা যে মহারাজদের কাজ করে, সেটা আমি একটু জানতে চাইছি। কমন লোকেদের সঙ্গে তো আমি বলতে পারবো না কেন, যে লোকেদের পাপ গ্রহণ করার শক্তিটা কমন লোকেদের তো থাকে না। আচ্ছা, তার মানে আমরা কি সবার পা ধরে প্রণাম করতে পারবো, নাকি ন্যাচারালি হাত জোড় করে প্রণাম করাটাই উচিত? বড়দের পা স্পর্শ করে প্রণাম করলে ভালো। কেন? যে কর্মের কিংবা সংস্কার একের ভিতর থেকে অপরের ভিতর নাও যেতে পারে, কিন্তু যখন আমরা প্রণাম করি আমাদের ইগো ক্ষয় হচ্ছে, সেই একটা খুব বড় কথা। আচ্ছা, ঠিক আছে মহারাজজি। মহারাজজি, অনেক অনেক ধন্যবাদ। জয় মা। প্রণাম মহারাজ। মহারাজ, আমি মনে করি যে সবার ভেতরে নারায়ণ আছে, এটা মনে করে যদি আমরা সবাইকে যদি প্রণাম করি, তাহলে আমার মনে হয় সেই প্রণামটা সার্থক হবে। ঠিক না মহারাজ? ঠিক। দেখুন যে মনের ভিতরে যাকে বলে শ্রদ্ধা ভক্তি থাকতে হয়, আমি করছি কেন, যে এটা আমার পক্ষে অপেক্ষিত, আমার লোকেরা অপেক্ষা করছে যে আমি করব, একটা সোশ্যাল কনভেনশন যে আমার লোকেরা বলবে করো,
তাহলে আমি করছি। সে সোশ্যাল কনভেনশনে গিয়ে নেই, ঠিক ঠিক যদি মনের ভিতরে শ্রদ্ধা থাকলে আমরা যদি প্রণাম করি তাহলে নিশ্চয়ই ওটার ফল আমরা পাই। দেখুন, ঠিক ঠিক মানে প্রণাম করলে, পাথরের সামনে প্রণাম করলেও আমরা আশীর্বাদ পাই, আর যদি কোনো সাধু সন্তকে প্রণাম করলে তো কোনো কথাই নেই। আমাদের মনে রাখতে লাগবে যে আমরা নারায়ণকে প্রণাম করব। সেই চৈতন্য দেব একজন গাধাকে ভেক পরিয়ে ওকে প্রণাম করেছিলেন। প্রণাম দেবেন। জয় মা, জয় রামকৃষ্ণ। প্রণাম করলে সিদ্ধাই হয়, তাই বললেন আপনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। দেখুন, সেই সিদ্ধাই হতেও পারে যদি আমরা নিষ্ঠাপূর্বক করি। এখন প্রবলেমটা হচ্ছে সর্বপ্রথম যে আসন প্রাণায়াম ঠিক ঠিক করতে গেলে আপনাকে ছোট্টবেলা থেকেই প্রারম্ভ করতে হবে। বড় বয়সে প্রারম্ভ করলে তত বেশি ফল পাওয়া যায় না। যেমন আমরা অঙ্ক আছে কিংবা এইটা যে লেটার্স আছে, সেই প্রথম স্ট্যান্ডার্ড থেকেই, বাল মন্দির থেকেই পড়াশোনা প্রারম্ভ করে দিই, তো তেমনি প্রাণায়াম আসনে সিদ্ধ হতে গেলে একেবারে ছোট্ট বয়স থেকেই প্রারম্ভ করতে হয়। আমি নিজে আসন প্রাণায়াম এইসব শিখেছি, তো আমি যে গুরুর কাছে শিখেছিলাম, কিন্তু ট্রেডিশনাল পণ্ডিত, ওনার বাড়িতে ওই একটা মানে যোগাসনই ওদের বাড়ির ট্রেডিশন ছিল। উনি আর কোনো পড়াশোনা করেনি, জন্ম থেকেই বাবা মা ওনাকে ওই শিখিয়েছে। তো আমি যখন ওনার সঙ্গে পড়াশোনা করছিলাম যোগা, তখন ওনার বয়স 90 ইয়ার্স ছিল, আর মানে শরীরে কোনো রোগ নাই, না এই যে ব্লাড প্রেশার, না ডায়াবেটিস, কিচ্ছু ছিল না ওনার শরীরে। তো মানে ছোট্ট বয়স থেকে খুব নিষ্ঠাপূর্বক করলে, খুব ভালো গুরু পেতে গেলে যদি পেয়ে যাই তাহলে সিদ্ধাই আসতেও পারে। তবে আমাদের সেই ঠাকুরের কথা মনে রাখা উচিত যে এই সিদ্ধাই এসে গেলে কিন্তু আমরা হয়তো আধ্যাত্মিক জীবন থেকে বিচ্যুত হয়ে যাব। তো আসন প্রাণায়াম করবে, তবে সিদ্ধায়ের অপেক্ষা রাখবে না। কি 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 বললেন? অহংকার এসে গেলে, যদি কোনো সিদ্ধাই এসে গেলে তো এমনি তো অহংকার এসে যায়। সে ঠাকুরের একজন গুরুভাই ছিলেন, যে চন্দ্র আর গিরিজা দুইজন ঠাকুরের গুরুভাই ছিলেন, সেই ভৈরবী ব্রাহ্মণী, তার ভিতর থেকে তার মাঝে একজন এসেছিল দক্ষিণেশ্বরে, তার সঙ্গে ঠাকুর বেড়াতে গেছেন, রাতে আস্তে আস্তে দেরি হয়ে গেল, রাস্তা পুরো অন্ধকার। তো এই কী করছে ঠাকুরের গুরুভাই, ও পিছনে ফরে দাঁড়িয়ে থাকলো, ও পিঠের ভিতর থেকে একটা আলো বেরোতে লাগলো। তো ও বলছে ঠাকুরকে कि আপনি এই আলোয় আলোয় আপনি চলে যান। তো ঠাকুর কিন্তু শেষে ওর সিদ্ধাই কেড়ে নিলে। যদি সিদ্ধাই থাকতো এরকম, তাহলে কিন্তু ওই ঈশ্বর প্রাপ্তি করতে পারতো না। ওই সিদ্ধায়ের অন্য কোনো ইউজ করে ওর ভেতরেই ওর পুরো চলে যেত, ওর ওজসটা ওখানেই শেষ হয়ে যেত। এইরকম ঘটনাই ঘটেছিল দক্ষিণেশ্বরে। গৌরী পণ্ডিতের সেই সিদ্ধাই ছিল, ঠাকুর ওটাকে হরণ করে নিলেন, বললেন তুমি তাহলে हाँ 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 से हारे रे रे নীলারম লম্বোদর বলে ওটা ডাক করতো, মানে জোরে করে। তো সেই ডাক শুনে কিন্তু ওর সঙ্গে যারা ও ডিবেট করতে আসতো এমন ভয় পেয়ে যেত যে ও ডিবেটে হারিয়ে যেত। তো যখন ওই ঠাকুরের সঙ্গে ডিবেট করতে এসেছে, তো ঠাকুর ওর বেশি ওর জোরে জোরে চেঁচামেচি আরম্ভ করে দিচ্ছে। আজ যত জোরে ঠাকুর বলছে তার জোরে বেশি গৌরী পণ্ডিত চেষ্টা করছে, তারও আরও চেঁচিয়ে ঠাকুর বলছে। তো লোকেরা জড়ো হয়ে গেল, কিসের চেঁচামেচি হচ্ছে। কিন্তু শেষে ঠাকুর জিতে গেলেন, আর গৌরী পণ্ডিতের যেটা সিদ্ধাই ছিল ঠাকুর হারে নিলেন। তবে কিন্তু দেখুন যে এর পিছনে গৌরী পণ্ডিতেরই তো ভালো, এই সিদ্ধাই চলে গেলে ঠিক ঠিক ওই ঈশ্বরের পিছনে ওই নিজের মনটা লাগাবে। ঠিক, হ্যাঁ। সুন্দর ঘটনাগুলো আপনি আজকে এত সুন্দর পরপর আপনি মানে সেই মালা গেঁথে আমাদের শোনালেন, অপূর্ব লাগলো মহারাজ। তবে একটা জায়গায় না কথার ভিতর পড়ছিলাম যে ঠাকুর বলছেন যে মাঝে
মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও নানা তার নাম গুণকীর্তন করা খুব ভালো। তারপরে পরের লাইনটা রয়েছে, তবে সংসারী লোকের ঈশ্বরে অনুরাগ অনেক, যেমন তপ্ত লোকে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। এই কথাটা বলছে যেটাতে সে মানে মনটা খারাপ হয়ে গেল আমার, যে ঠাকুর আবার এত কিছু বলছেন আমাদের জন্য, সংসারীদের জন্য অনেক কিছু এগিয়ে যাওয়ার জন্য বলছেন, আবার এটাও বলছে যে জলের ছিটে যতক্ষণ থাকে ততক্ষণ, এটাতে একটু হতাশ হয়ে গেল। এখানে ঠাকুরকে প্রার্থনা করতে হবে মহারাজ যে আমরা যেন তপ্ত লোহার তাওয়া না হই, ঠান্ডা লোহার তাওয়া হই, তাহলে জল অনেকক্ষণ থাকবে। না, কিন্তু আপনারা এই যেটা অনুষ্ঠান করছেন সেটাই তো কিন্তু ভালো কথা, তো এটা তো আপনার নিত্য সৎসঙ্গ হয়েই যাচ্ছে, আর চিন্তা কিসের? মহারাজজি মানে উনি সংসারীদের বলেছেন কিন্তু ভক্তদের বলেননি, এটা আমাদের বলতে হবে। ঠিক ঠিক। বিষয়ীদের বলেছেন। তো মা বলছে তো ঠাকুরের নামের দীক্ষা নিয়েছেন, শেষে ঠাকুরকে এসে আপনাকে নিয়েই যেতে হবে, তার কোনো মানে মিনমেক হবে না। তবে যদি শান্তি চাও এই জীবনে জপ ধ্যান করে নাও।